গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে সবাইকে স্বাগতম। একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি রাহাত চৌধুরী। আজকে আমরা তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমরা নেটওয়ার্ক সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয় অধ্যায়ে। আজকে আমরা তৃতীয় অধ্যায়টি শুরু করব, যেখানে প্রথমেই আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়সমূহের মধ্যে থাকবে সংখ্যা আবিষ্কারের ইতিহাস, মিশরীয় হায়ারোগ্লিফিক্স, রোমান সংখ্যা, ৬০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং শূন্যের ধারণা আবিষ্কার। অর্থাৎ এই যে আমরা কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রেই হোক কিংবা অন্যান্য আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে হোক, এই যে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সেই সংখ্যা পদ্ধতি আসলে কিভাবে আসলো, কি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবর্তিত হয়ে আমরা বর্তমান যে রূপে ব্যবহার করছি সেই রূপে এটি এসেছে, এবং কি কি পদ্ধতি পৃথিবীতে প্রচলিত আছে সংখ্যা পদ্ধতি বা গণনা পদ্ধতি, এবং শূন্য কিভাবে আবিষ্কৃত হলো, এই বিষয়াবলী নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে আমরা সংখ্যা আবিষ্কারের ইতিহাস নিয়ে আলোচনা করব। মানুষের কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যার জন্ম হয়েছে, কিন্তু সভ্যতার শুরুতে সংখ্যা দিয়ে গণনার বিষয়টি বা সংখ্যা পদ্ধতি এত উন্নত মানের ছিল না। অর্থাৎ পৃথিবীতে মানুষ আসার পরে থেকেই তাদের বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস গণনা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই গণনা করার চেষ্টা থেকেই আসলে এই সংখ্যার জন্ম হয়েছে। কিন্তু সভ্যতার একদম শুরুতে বা আদিতে যদি আমরা চিন্তা করি, সেই সময় গণনার বিষয়টি বা সংখ্যা পদ্ধতি আসলে এত উন্নত মানের ছিল না। গণনার বিভিন্ন পর্যায়ে মানুষ আঙুল, কাঠি, নুড়ি পাথর, রশিতে গিরা দিয়ে বা মাটিতে বা দেয়ালে দাগ কেটে গণনা কার্য সম্পাদন করেছে। এভাবে গণনা শিক্ষার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হতো। অর্থাৎ মানুষ বিভিন্ন প্রয়োজনে যখন ওইরকম কোনো উন্নত সংখ্যা পদ্ধতির আবিষ্কার তখনও ঘটেনি, তখন আঙুলে, কাঠি দিয়ে, নুড়ি পাথর দিয়ে, দেয়ালে দাগ কেটে, মাটিতে দাগ কেটে বিভিন্নভাবে তাদের গণনা কার্য সম্পাদন করত। তারপর আমরা যদি দেখি, আসলে সভ্যতার শুরুতে মানুষের গণনার জন্য বড় সংখ্যার প্রয়োজন হতো না, তাই এই সমস্ত পদ্ধতি সে সময়কার গণনার যে কোনো প্রয়োজনগুলো পূরণ করে ফেলতে পারত। অর্থাৎ এখানে সভ্যতার শুরুর কথা বলা হয়েছে, তখন আসলে বিশাল আকার গণনার খুব বেশি একটা প্রয়োজন পড়তো না। সেই কারণে এই যে আদি বিভিন্ন গণনার রূপ সম্পর্কে আমরা আলোচনা করলাম, আঙুলে, কাঠিতে, মাটিতে দাগ দিয়ে, এগুলো দিয়ে তাৎক্ষণিক প্রয়োজনগুলো তখনকার মানুষ পূরণ করে ফেলতে পারত। কিন্তু ক্রমিক কৃষিকাজ বা পশুপালনের অগ্রগতির সাথে সাথে মানুষের বড় বড় সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দিল। আর এর ফলে দাগ টেনে সংখ্যা গণনা পদ্ধতিকেও কিছুটা উন্নত করার প্রয়োজনীয়তা দেখা দিল। অর্থাৎ মানব সভ্যতার শুরু থেকে যখন আস্তে আস্তে মানুষ কৃষিকাজ শুরু করলো, যখন পশুপালন শুরু করলো, এবং এর যখন আস্তে আস্তে ক্রমবর্ধমান একটা ক্রমবিকাশ ঘটলো, তখন আসলে এই ছোট ছোট সংখ্যা পদ্ধতির মাধ্যমে আর গণনা করা সম্ভব হচ্ছিল না। তখনও মানুষ প্রয়োজনের তাগিদেই বড় সংখ্যা, যেহেতু মানুষের বড় সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দিল, তখন তাদের যে প্রচলিত সংখ্যা পদ্ধতি সেটিকে আরো বড় পরিসরে উন্নত করার প্রয়োজনীয়তা দেখা দিল, এবং সেই অনুযায়ী মানুষ কাজ করলো। খ্রিস্টপূর্ব ৪,০০০ বছর আগে সুমেরীয় ও সমসাময়িক অন্যান্য সভ্যতার মানুষ মাটিতে দাগ টেনে অনেক বড় সংখ্যার হিসাব করার জন্য যে পদ্ধতি ব্যবহার করত তাকে বলা হয় টেলি। অর্থাৎ আমরা অনেকেই টেলি খাতার সাথে পরিচিত আছি, বা টেলিগ্রাফির সাথে পরিচিত আছি, বা টেলি করার মাধ্যমে যে বিভিন্ন হিসাব করতে হয় এর সাথে হয়তো পরিচিত আছি। এই পদ্ধতিতে মাটিতে পাশাপাশি 4টি দাগ টেনে 4 বোঝানোর পর পঞ্চম সংখ্যা বোঝাতে 4টি দাগটাকে আড়াআড়িভাবে কেটে দেওয়া হয়। অর্থাৎ আমরা যারা টেলি করেছি তাদের হয়তো খেয়াল আছে, 1, 2, 3, 4 এরকম 4 সংখ্যা পর্যন্ত বোঝাতে আমরা 4টা পাশাপাশি দাগ টানি, তারপর 5 বোঝানোর জন্য আড়াআড়িভাবে সেই 4টি দাগকে বা টেলিকে আমরা কেটে দিই। এটা হচ্ছে 5 বোঝায় এইভাবে। তো এটি হচ্ছে টেলি পদ্ধতি, যেটি ৪,০০০ বছর আগে সুমেরীয় ও সমসাময়িক সভ্যতায় মানুষজন শুরু করেছিল। তারপর এভাবে 5 সংখ্যার একাধিক গ্রুপ ব্যবহার করে সে সময় বেশ কিছু বড় সংখ্যাকে সহজেই প্রকাশ করা সম্ভব হতো। এরকম টেলি গণনার সংখ্যা
সংখ্যা পদ্ধতি দুনিয়ায় অনেক জায়গায় আজও প্রচলিত আছে। অর্থাৎ এই যে 5 করে বিভিন্ন গ্রুপ আকারে বিভিন্ন বড় বড় সংখ্যাকে তখন এই টেলির মাধ্যমে মোটামুটিভাবে প্রকাশ করা যেত, যেটি আজও বিভিন্ন পর্যায়ে এই টেলির ব্যবহারটি আমরা দেখতে পাই। এটি হচ্ছে টেলি পদ্ধতি। তারপর কিন্তু এইভাবেও অনেক বড় সংখ্যা প্রকাশের ক্ষেত্রে, যেমন হাজার বা লক্ষের ঘরের সংখ্যা প্রকাশে সমস্যা দেখা দিত। এরকম সমস্যা প্রথম অনুভব করে মিশরীয় সভ্যতার মানুষেরা। আমরা জানি মিশরীয়রা অনেক বড় বড় স্থাপনার কাজ করেছে, যার মধ্যে অন্যতম হলো বিশাল বিশাল সব অত্যাশ্চর্য পিরামিড তৈরি। সুতরাং তাদের অবশ্যই বড় সংখ্যার প্রয়োজন পড়েছিল। ফলে খ্রিস্টপূর্ব 3400 সালে মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন শুরু করে। অর্থাৎ এই যে বড় বড় সংখ্যায় প্রকাশ, সেই বড় সংখ্যাটা প্রকাশ আসলে টেলির মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয়ে উঠছিল না। বিশেষ করে হাজার বা লক্ষের ঘরের যে সংখ্যা, এই বড় সংখ্যা প্রকাশের প্রয়োজনীয়তা প্রথমে মিশরীয়রা অনুভব করে, কারণ মিশরীয়রা অনেক বড় বড় জিনিস তৈরি করেছিল। তার মধ্যে যেমন আমরা পৃথিবীর অত্যাশ্চর্য পিরামিড তৈরির কথা জানি। এই পিরামিড তৈরি করতে যে অনেক অনেক বড় বড় সংখ্যা তাদের প্রয়োজন পড়েছে, যার ফলে তারা হায়ারোগ্লিফিক্স নামে একটি পদ্ধতির আবিষ্কার করে, যার মাধ্যমে তারা, যেটি হচ্ছে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন তারা শুরু করে। মিশরীয়দের হায়ারোগ্লিফিক্স পদ্ধতিতে একের জন্য একটি টান ব্যবহারের পাশাপাশি প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য আলাদা আলাদা সংখ্যা ব্যবহার না করে 10 গুণোত্তর হারে প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করত। যেমন এই যে এখানে একটি আমরা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে একের জন্য একটি দাগ কাটা হয়েছে, 2 এর জন্য 2টি, 3 এর জন্য 3টি। এইভাবে আমরা 100 এর জন্য ভিন্ন আরেকটি প্যাটার্ন লক্ষ্য করছি, 1000 এর জন্য ভিন্ন আরেকটি প্যাটার্ন, 10,000 এর জন্য নতুন আরেকটি প্যাটার্ন। এরকম প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা নতুন নতুন প্যাটার্ন ইউজ করছে। মিশরীয়দের এই গণনা পদ্ধতি আপাত দৃষ্টিতে দুর্বোধ্য মনে হলেও এই পদ্ধতিতে সমসাময়িক কালে অনেক বড় বড় সংখ্যাকে আপাত সহজ পদ্ধতিতে প্রকাশ করা সম্ভব হতো। অর্থাৎ এই যে চিত্রটি আমরা দেখলাম মিশরীয় হায়ারোগ্লিফিক্সের, সেখানে আমাদের দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে এটি বেশ দুর্বোধ্য মনে হতে পারে বা বেশ জটিল মনে হতে পারে, কিন্তু তৎকালীন সময়ে এর মাধ্যমে আসলে অনেক বড় বড় সংখ্যাকে আপাত সহজ পদ্ধতিতে প্রকাশ করা সম্ভব হয়েছিল। এই পদ্ধতিতে চিহ্নের অবস্থানক্রম গুরুত্বপূর্ণ না হলেও হিসাবের সুবিধার্থে এখানে বড় সংখ্যাসূচক প্রতীকটিকে বামে এবং পর থেকে ক্রমানুসারে ছোট সংখ্যাসূচক প্রতীকগুলোকে ডানে বসানো হতো। এই পদ্ধতিতে যোগ ও বিয়োগের ক্ষেত্রে কেবল সংখ্যা দুটোর প্রতীককে একীভূত করে নিলেই চলতো। তো এই হচ্ছে প্রাচীন মিশরীয় যে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, সেটি। তারপর খ্রিস্টপূর্ব 3400 সালে রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহারের মাধ্যমে রোমান সংখ্যা পদ্ধতি চালু করে। তারা সংখ্যা বোঝানোর জন্য রোমান বর্ণমালার বিভিন্ন হরফ ব্যবহার করত। যেমন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো বোঝানোর জন্য রোমান সংখ্যা পদ্ধতি যথাক্রমে আই, আই আই, 3টা আই, আই ভি, ভি, ভি আই, ভি আই আই, ভি আই আই আই, আই এক্স এবং এক্স, এই রোমান হরফগুলো ব্যবহার করা হতো। যেখানে আই মানে হচ্ছে 1, 2 আই মানে হচ্ছে 2, ভি মানে হচ্ছে 5, এক্স মানে হচ্ছে 10 বা 10। এই সংখ্যা পদ্ধতির ব্যবহার এখনো কিছু ক্ষেত্রে রয়ে গেছে, অর্থাৎ এখনো বিভিন্ন জায়গায় আমরা এই রোমান সংখ্যা পদ্ধতির ব্যবহারটি দেখতে পাই। তারপর খ্রিস্টপূর্ব 2000 শতকে সুমেরীয় সভ্যতার উত্তরসূরি ব্যাবিলনীয় সভ্যতার গণনার 60 ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এই 60 ভিত্তিক গণনা পদ্ধতি এখনো আমরা সময় গণনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন 60 সেকেন্ডে 1 মিনিট বা 60 মিনিটে 1 ঘন্টা ইত্যাদি। সমসাময়িক সভ্যতার মধ্যে এ সময় মায়া সভ্যতায় গণনার জন্য ব্যবহৃত হতো মেয়ান পদ্ধতি। তারা ব্যবহার করত একটি 20 ভিত্তিক সংখ্যা এবং 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা প্রথমে টেলি সংখ্যা পদ্ধতি দেখলাম, মিশরীয় হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি দেখলাম, রোমান সংখ্যা পদ্ধতি দেখলাম। তারপর আমরা ব্যাবিলনীয় সভ্যতায় যে আবিষ্কৃত 60 ভিত্তিক গণনা পদ্ধতির একটি চিত্র আমরা দেখতে পেলাম, যেটি কিনা আমাদের সমাজে এখনো
অনেক জায়গায় ব্যবহৃত হয়। যেমন আমরা যে সময়ের হিসেবটি করি এটি হচ্ছে একটি 60 ভিত্তিক গণনা পদ্ধতি, যেখানে আমরা 1 থেকে 60 পর্যন্ত গণনা করি, তারপর আবার 1 থেকে শুরু করি। অর্থাৎ আমরা যখন ঘড়ির কাঁটার দিকে যদি তাকাই আমরা, তাহলে দেখতে পাবো 1 থেকে 60 সেকেন্ড, এই 60 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর 1 মিনিট পূর্ণ হয়, তারপর আবার 1 থেকে শুরু হয়, তারপর আবার 60 সেকেন্ড অতিক্রম হলে 2 মিনিট পূর্ণ হয়। এভাবে যখন চক্রাকারে চলতে থেকে যখন 60 মিনিট পূর্ণ হয় তখন তাকে আমরা 1 ঘন্টা বলি। অর্থাৎ আমরা যেমন 10 ভিত্তিক গণনা পদ্ধতিতে কি থেকে 1 থেকে 10 পর্যন্ত গণনা করা হয়, তারপর আবার 1-এর ঘরে থেকে 11, 12 এরকম গণনা করা হয়। ঠিক তেমনি এটি হচ্ছে একটি 60 ভিত্তিক গণনা পদ্ধতি, যেখানে 1 থেকে 60 পর্যন্ত একটি সাইকেল, এই সাইকেলটি পূর্ণ হলে তারপর আবার 1 থেকে শুরু করা হয়। এরকম 60 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এই পদ্ধতি আসলে টাইম গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাছাড়াও মেয়াদ পদ্ধতি বা 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও অনেক জায়গায় প্রচলিত ছিল। তারপর আমরা এখন যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শূন্যের ধারণা আবিষ্কার। শূন্য আপাত দৃষ্টিতে খুব নিরীহ বা অপ্রয়োজনীয় একটি জিনিস মনে হলো, শূন্য আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাসে বা আমাদের গণনা কার্যের সুবিধার জন্য বেশ যুগান্তকারী একটি আবিষ্কার। কেননা শূন্য আসলে অনেকভাবেই অনেক বড় বড় হিসাবকে বা অনেক জটিল জটিল হিসাবকে আমাদের পক্ষে কাউন্ট করা বা গণনা করার কাজে ব্যাপকভাবে আমাদেরকে সাহায্য করেছে বা সহজ করে দিয়েছে। আমরা যদি এখানে দেখি, উপরে আলোচিত সংখ্যা পদ্ধতিগুলো দিয়ে সমসাময়িক কালের কাজ চালানো সম্ভব হলেও এগুলো ব্যবহার করে উত্তরোত্তর বড় সংখ্যা প্রকাশ ক্রমেই দুঃসাধ্য হয়ে উঠত। অর্থাৎ এই যে আমরা হাইরোগ্লিফিক্স, টেলি, রোমান সংখ্যা পদ্ধতি কিংবা বেবিলিনীয় সংখ্যা পদ্ধতির কথা দেখলাম, 60 ভিত্তিক গণনা পদ্ধতির কথা দেখলাম, এই পদ্ধতিগুলো দিয়ে সমসাময়িক কালের কাজগুলো চলে যেত, কিন্তু এগুলো ব্যবহার করে উত্তরোত্তর বড় সংখ্যা প্রকাশ ক্রমেই দুঃসাধ্য হয়ে উঠত। তাছাড়া এই সংখ্যাগুলো দেখা মাত্র এদের স্থানিক মান বুঝে নেওয়ার একটি ব্যাপার ছিল, মান বুঝে নেওয়ার ব্যাপারটি ছিল কঠিন। কিন্তু এই সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় ত্রুটি ছিল এতে শূন্যের ব্যবহার না থাকা। সংখ্যাগুলো দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এতে শূন্যের ব্যবহার থাকলে কত সহজেই না এই সংখ্যাগুলোকে উপস্থাপন করা যেত, যেমনটি বর্তমানে আমরা করে থাকি। কিন্তু এই সভ্যতাগুলো কোনোটি সংখ্যা ব্যবস্থার ক্ষেত্রে শূন্যের ব্যবহার রাখেনি। শূন্যের কার্যকর ব্যবহার প্রথম শুরু হয় ভারতীয় সভ্যতায়। এই সভ্যতাগুলোতে শূন্যের ব্যবহার না থাকার কারণ কিন্তু এই নয় যে তারা শূন্যের ধারণা জানতো না। এই সবগুলো সভ্যতাকে কিন্তু শূন্য সম্পর্কে ধারণা প্রচলিত ছিল। যেমন মিশরীয়রা হিসাবে ব্যালেন্স না থাকলে তাকে নফর বা শূন্য দিয়ে প্রকাশ করত। আবার আদিকালে ভারতীয়রা সংস্কৃত শব্দ শূন্য ব্যবহার করত কোনো কিছু না থাকা বোঝানোর জন্য, এবং তারা এমনকি ঋণাত্মক সংখ্যা ব্যবহার করত কারো ঋণ বোঝানোর জন্য। অন্যান্য সভ্যতাগুলো গণনার ক্ষেত্রে শূন্যকে ব্যবহার করত না, কেননা শূন্যকে তারা অপয়া বা অভিশপ্ত মনে করত। এর ফলে এই সমস্ত সভ্যতায় গণনার জন্য কোনো সহজ সংখ্যা পদ্ধতির সূচনা ঘটে নাই। অর্থাৎ এই যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলোতে শূন্যের অস্তিত্ব ছিল না ঠিক তা না, কিন্তু শূন্যের আসলে ওই রকম ব্যবহার প্রচলিত ছিল না। কারণ কোনো কোনো জায়গায় শূন্যকে ঋণাত্মক ভাবে প্রকাশ করা হতো, কোনো জায়গায় শূন্যকে অপয়া বা অভিশপ্ত মনে করা হতো, কিংবা বিভিন্ন কারণে আসলে শূন্যের ব্যবহার প্রচলিত ছিল না। শূন্যের ব্যবহার প্রচলিত না থাকার কারণে তখনকার হিসাব ব্যবস্থা বা সংখ্যা ব্যবস্থা বেশ জটিল প্রকৃতির ছিল, বা বড় বড় সংখ্যা হিসাব করার ক্ষেত্রে বা গণনা করার ক্ষেত্রে এক ধরনের দুর্বোধ্যতা তৈরি হতো। তারপর যদি আমরা দেখি, শূন্যকে কোনো সংকেত বা প্রতীক হিসেবে ব্যবহার না করে সরাসরি সংখ্যা হিসেবে সফলভাবে ব্যবহারের কৃতিত্ব প্রাচীন ভারতীয় গণিতবিদদের। খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীর দিকে ভারতে বাস্তব সংখ্যা দ্বারা হিসাব নিকাশ করার সময় শূন্য ব্যবহৃত হতো। এমনকি শূন্যকে ব্যবহার করে যোগ বিয়োগ ও গুণ ভাগ করার পদ্ধতিও প্রচলিত ছিল সে সময়। খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতকের মধ্যে ভারতীয় গণিতবিদ পিঙ্গলা বাইনারি সংখ্যা দিয়ে হিসাব নিকাশ করার পদ্ধতি বের করেন। তিনি একটি ছোট অক্ষর এবং একটি বড় অক্ষরের সমন্বয়ে তা করতেন, যা আধুনিক কালের মোর্স কোডের মতো। তার সমসাময়িক গণিতবিদরা সংস্কৃত শব্দ শূন্যা থেকে বাংলা শূন্য শব্দটি গ্রহণ করেন। অর্থাৎ
প্রাচীন যে সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে সেগুলোতে শূন্যের ব্যবহার ততটা না থাকলেও বা প্রচলিত না থাকলেও ভারতীয় সভ্যতায় ভারতীয় গণিতবিদদের মাধ্যমে আসলে এই শূন্যের ব্যবহার আমাদের বর্তমান সংখ্যা পদ্ধতিতে বা গণনা ব্যবস্থায় ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব নবম শতাব্দীর দিকে, কিংবা এর পরবর্তী সময়েও আসলে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতকের মধ্যে ভারতীয় গণিতবিদ পিঙ্গলা বাইনারি সংখ্যা দিয়ে যে হিসাব নিকাশ করার পদ্ধতি সেটি বের করে আনেন। এর মাধ্যমে আসলে এই জটিল জটিল সংখ্যার মাধ্যমে বড় বড় সংখ্যাকে প্রকাশ করা কিংবা অনেক দুর্বোধ্য হিসাব নিকাশ করা সহজ হয়ে ওঠে। তো এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে আজকের আলোচনা। আমরা সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস দেখলাম, বিভিন্ন সংখ্যা পদ্ধতি দেখলাম, শূন্যের আবিষ্কারের ইতিহাস জানলাম। এর মাধ্যমে আমরা বর্তমানে যে প্রচলিত বিভিন্ন সংখ্যা পদ্ধতি আছে এর সম্পর্কে একটা ধারণা পেলাম। এর মধ্য থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস নিয়ে আপনার কোনো মতামত, কোনো পরামর্শ কিংবা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।